আরে আপনার সাদিয়ার কিছু হয়নি, বরং একটু খুশি সংবাদ আছে। আপনি বাবা হতে চলেছেন। তাড়াতাড়ি সবাইকে মিষ্টি খাওয়ান। এটা শোনার পর শাহরিয়ার খুশিতে কান্না করে দিল। সাদিয়ার আম্মু অনেক খুশি। শাহরিয়ার বসা থেকে উঠে সাদিয়ার কেবিনে ঢুকলো। ভেতরে ঢুকে দেখে সাদিয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। শাহরিয়ার তার পাশে বসে কপালে একটা চুমু দিল। সাদিয়া চোখ খুলে দেখে শাহরিয়ার। তখন শাহরিয়ার সাদিয়াকে বলল, সাদিয়া, তুমি জানো আজ আমি অনেক খুশি। আমি বাবা হতে চলেছি, আর তুমি মা। আমাকে বাসায় কখন নিয়ে যাবে? আমার এখানে থাকতে ভালো লাগছে না। আর আব্বু আম্মু কোথায়? তোমার আব্বু হাসপাতালে, আর তোমার আম্মু ডাক্তারের কাছে গেছে। তোমার আম্মু আসলে বলতে পারবো কখন তোমাকে বাসায় নেবে। কিছুক্ষণ পর ডাক্তার এলো। সাদিয়ার আম্মু এসে বলল সাদিয়াকে বাসায় নিয়ে যেতে পারবে। তারপর সাদিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো। শাশুড়ি আম্মা বলেছে তাদের বাসায় সাদিয়াকে নিয়ে যেতে। এটা বলাই সাদিয়া কেমন যেন হয়ে গেছে। সাদিয়ার আম্মু তাদের গাড়ি নিয়ে বাসায় চলে গেল। শাহরিয়ার সাদিয়াকে তার গাড়িতে করে বাসায় নিয়ে আসলো। আসার সময় সাথে করে মিষ্টি নিয়ে এসেছে। বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর শাহরিয়ারের আম্মু এসে দরজা খুলে দিল। তখন শাহরিয়ারের আম্মু বলল, কি রে, তোরা হঠাৎ বাসায় আসলি? আমাকে তো ফোন করে বললি না। আবার তোর হাতে মিষ্টি কেন? আম্মু, তোমার জন্য খুশির সংবাদ আছে। তুমি দাদি হতে চলেছ, আর আমি বাবা। কি সত্যি বলছিস? আমি দাদি হতে চলছি? তুই সাদিয়াকে নিয়ে রুমে যা, আর তোরা ফ্রেশ হয়ে আয়। আমি তোদের খাবার দিচ্ছি। তারপর আম্মুকে সব খুলে বললাম। ঠিক আছে, কিন্তু রাইজা কোথায়? ওকে তো দেখছি না। রাইসা তার একমাত্র বান্ধবীর বাসায় গেছে। ওখানে নাকি কিছুদিন থাকবে। আমিও আর মানা করি নাই। সারাদিন বাসায় থাকে, কোথাও যায় না। ঠিক আছে বলে সাদিয়া আর শাহরিয়ার রুমে চলে আসলো। রুমে আসার পর সাদিয়া ওয়াশরুমে চলে গেল। সাদিয়া বাসায় আসার পর একটা কথাও বলে নাই। শাহরিয়ার মনে মনে ভাবতে লাগলো, সাদিয়া মা হওয়ার কথা শুনে একটু খুশি হলো না কেন? সাদিয়ার কি হয়েছে? সে তো আগে এমন ছিল না। কিছুক্ষণ পর সাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তার শাহরিয়ার ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সাদিয়া মোবাইলে কার সাথে যেন চ্যাটিং করছে। শাহরিয়ারকে দেখে মোবাইল রেখে দিল। তারপর দুজনে রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে চলে গেল। খাবার খেয়ে শাহরিয়ার রুমে চলে আসলো। শাহরিয়ার রুমে এসে সাদিয়ার মোবাইল হাতে নিল, কিন্তু তার মোবাইল লক করা। তখন শাহরিয়ার খুলতে গিয়ে আরো অবাক হলো, কারণ সাদিয়ার লক চেঞ্জ করে ফেলছে। কিছুক্ষণ পর সাদিয়ার রুমে আসলো। এসে দেখে তার মোবাইল শাহরিয়ারের হাতে। তখন শাহরিয়ার তাকে বলল, কি ব্যাপার সাদিয়া, তোমার মোবাইলের লক চেঞ্জ করেছো? আমাকে তো বলো নাই। কবে করেছো লক? করেছি আর কিছুদিন আগে। আর আমার মোবাইল আমি যখন তখন লক করতে পারি, সেটা কি তোমাকে জিজ্ঞেস করতে হবে? সাদিয়া, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমার স্বামী, তাই তোমাকে জিজ্ঞেস করতেই পারি। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। সরো, আমি ঘুমাবো। আর আমি কালকে আমাদের বাড়িতে যাব। তোমার আম্মুর সাথে কথা হয়েছে, যতদিন না বাচ্চা হবে ততদিন আমার বাসায় থাকবো। তাহলে আম্মু একা একা বাসায় থাকবে কেমন করে? কিছুদিন পর রাইজার রেজাল্ট দিবে, তারপর তো সে কলেজে ভর্তি হবে। সেটা আমার দেখার বিষয় না। আর বাসায় তো রুমা খালা আছে, তাহলে সমস্যা কোথায়? আর আম্মু বাসায় একা একা থাকে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যাও। আমি কখনো বাধা দিব না, তবে নিজের খেয়াল রেখো। আমি কয়েকদিন পর পর গিয়ে দেখে আসবো। সাদিয়া আর কোনো কথা না বলে বিছানার এক পাশে শুয়ে পড়ল। শাহরিয়ার কোনো কথা না বলে শুয়ে পড়ল। সাদিয়া অনেক পাল্টে গেছে, আর তার মোবাইলের লক হঠাৎ চেঞ্জ করলো কেন তা শাহরিয়ারকে জানতেই হবে। দেখতে দেখতে 5 মাস চলে গেছে। রাইসা অনেক ভালো রেজাল্ট করেছে। তাকে বাসার কাছে একটা কলেজে ভর্তি করিয়ে দিল শাহরিয়ার। আর সাদিয়াকে কয়েকদিন পর পর দেখে আসতো, কিন্তু তাদের বাসায় গিয়ে মাঝে মাঝে দেখে সাদিয়া কার সাথে যেন কথা বলে। এটা নিয়ে শাহরিয়ার কিছু বলে না, কারণ শাহরিয়ার সত্যিটা জেনে গেছেন। একদিন শাহরিয়ার ক্যাম্প থেকে বাসার দিকে যাচ্ছিল। হঠাৎ রাফি ফোন দিয়ে বলল তার সাথে দেখা করতে তাদের অফিসে। তখন শাহরিয়ার গাড়ি ঘুরিয়ে তাদের অফিসে চলে গেল। তার কেবিনে ঢুকে বলল। তখন রাফি বলল, শাহরিয়ার, তোকে আজকে একটা সত্যি কথা বলি। তোর বউয়ের সাথে আমি সবসময় কথা বলি, কারণ আমি তাকে পরীক্ষা করতে আছি। দেখতে চেয়েছি
সাদিয়া তোর প্রতি কেমন ভালোবাসা আছে। সাদিয়া কি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে? কিন্তু আমার ধারণা ঠিকই ছিল। সাদিয়ার সাথে সাথে কথা বলতে বলতে তাকে ভালোবাসার কথা বলি, তখন সে রাজি হয়ে যায়। তার অনেকগুলো ছবি আমাকে দিছে, তবে খারাপ কোনো ছবি দেয় নাই। কিন্তু আজ পর্যন্ত আমার ছবি ওকে দেয় নাই। আমি জানি তুই জীবনে অনেক কষ্ট করেছিস, তাই তোর বউকে পরীক্ষা করতে এমন কিছু করি। রাফির কথা শুনে শাহরিয়ার তো পুরো অবাক হয়ে গেল। তার মানে সাদিয়া শাহরিয়ারের সাথে বিয়ে হওয়ার পর প্রেম করে? রাফির জায়গায় অন্য কেউ হলে তো শাহরিয়ারকে ছেড়ে চলে যেত। তখন শাহরিয়ার রাফিকে বলল, রাফি, তুই সাদিয়ার সাথে কন্টিনিউ কথা বলে যা। যখন তোর প্রতি অনেক দুর্বল হয়ে যাবে, তখন তুই তার সাথে কথা বলা বন্ধ করে দিবি এবং সব জায়গা থেকে ব্লক করে দিবি। তারপর আমার অত্যাচার শুরু হবে, কারণ সে এখন প্রেগনেন্ট, তাই কিছু করব না। এইভাবে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলো। এই ছিল সত্যটা। এবার বর্তমানে আসা যাক। আজকে প্রধান শাহরিয়ারকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলেছে, তাই শাহরিয়ার প্রধানের অফিসে চলে গেল। অফিসের ভেতরে ঢুকে সেলুট দিয়ে সালাম দিল। প্রধান শাহরিয়ারকে দেখে বলল, আরে শাহরিয়ার, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? তোমাকে কিছুদিনের জন্য এই কলেজে যেতে হবে। তোমার সাথে আরো কিছু সেনা সদস্য যাবে। ওই কলেজে না কি প্রতিদিন একটা একটা করে মেয়ের লাশ পাওয়া যায়, কিন্তু কেউ ওই খুনিদের ধরতে পারে না। তাই আমি চাই তুমি ওই কলেজে যাবে এবং খুনিদের বের করবে। ঠিক আছে স্যার, আমি যাব। আর কবে যেতে হবে? তুমি কালকে সকালে রওনা দাও, আর তোমরা সবাই সিভিল পোশাকে যাবে। যেই করেই হোক ওই খুনিদের ধরবে। যত সাহায্য লাগে আমি করব। তারপর আরো কিছুক্ষণ কথা বলে প্রধানের কেবিন থেকে বেরিয়ে বাসায় চলে আসলো। রাফির সাথে সাদিয়ার কি কথা হয়, রাফি শাহরিয়ারকে সবকিছু বলে। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। তার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলো। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ল। সকালে শাহরিয়ারের আম্মু আর রাইসাকে বলে বাসা থেকে বের হয়ে আসলো। গাড়ি থেকে সোজা ক্যাম্পে চলে গেল। শাহরিয়ারের সাথে যারা যাবে তাদের নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 5 ঘন্টা পর সেই কলেজ থেকে একটু দূরে একটা বাসার সামনে গাড়ি থামালো, কারণ বাসাটা প্রধান আগে ঠিক করে রেখেছে। তারা সবাই বাসার ভেতরে চলে গেল। ওইদিকে রাফি আর সাদিয়ার মধ্যে কি চলছে শুনে আসা যাক। রাফি মোবাইলে কি যেন চেটিং করে সাদিয়ার সাথে কথা বলছে, যাতে সাদিয়ার গলার কণ্ঠ চিনতে না পারে। এই জীবন, আর এত তারা কিসের? এখনো কিন্তু তোমার পেটে রাফির বাচ্চা। ওকে জন্ম না দেওয়া পর্যন্ত কেমনি নিয়ে আসি? তাহলে এক কাজ করি, এই বাচ্চাটা মেরে ফেলি, তাহলে আর সমস্যা হবে না। তুমি কি পাগল হয়ে গেছো? এটা তোমার আরো আগে চিন্তা করার দরকার ছিল। এখন সময় নেই, কারণ এখন প্রায় 5 মাস চলে গেছে। এখন তোমাকে বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমি তাই করব। তারপর আমি তোমাকে বিয়ে করব। বলে ফোন কেটে দিয়ে শাহরিয়ারকে ফোন দিল রাফি। তারপর রাফি শাহরিয়ারকে সব খুলে বলল। রাফির কথা শুনে মাথা পুরো গরম হয়ে গেল। মাত্র খাবার খেয়ে রুমে শুয়ে মোবাইল টিপতেছিল, তখন রাফি ফোন দিয়ে কথা বলে। এতদিন শাহরিয়ারেরও সাদিয়ার উপর রাগ ছিল, কিন্তু এখন শাহরিয়ারের তার প্রতি ঘৃণা হচ্ছে। একজন বিবাহিত মেয়ে হয়ে কিভাবে বলতে পারলো ভালোবাসার জন্য নিজের পেটের সন্তান মেরে ফেলবে? আজকে সাদিয়ার প্রতি অনেক রাগ হচ্ছে শাহরিয়ারের ইচ্ছে করছে এখনই বাসায় গিয়ে ঘর ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে, কিন্তু তার সন্তানের কথা চিন্তা করে কিছুই করছে না। আগে তার সন্তান দুনিয়ায় আসুক, তারপর দেখবে কষ্ট কি জিনিস। পরের দিন সকালে সেনা সদস্য নিয়ে ওই কলেজের সামনে গেল শাহরিয়ার, তবে একসাথে না, আলাদা আলাদা। কলেজের গেটের সামনে গিয়ে দেখে দারোয়ান কত দামি মোবাইল চালাচ্ছে। সামান্য দারোয়ান হয়ে এত দামি মোবাইল কেমনে চালায়? হঠাৎ দারোয়ান শাহরিয়ারকে দেখে বলল, কে তুই, আর এই কলেজের সামনে কি করিস? প্রিন্সিপাল স্যার দেখলে আমার চাকরি থাকবে না, এখান থেকে চলে যা। আমি নোয়াখালী থেকে এসেছি, আমি কলেজে ভর্তি হব। নোয়াখালীতে তেমন ভালো কোনো কলেজ নেই, তাই এখানে এসেছি ভর্তি হওয়ার জন্য। তারপর দারোয়ান শাহরিয়ারকে ভেতরে ঢুকতে দিল। শাহরিয়ার সবাইকে বলল বাইরে দাঁড়ানোর জন্য। শাহরিয়ার কলেজের ভেতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের রুমে যেতেই শুরু করলো, আর একটা ছাত্রকে জিজ্ঞেস করলো প্রিন্সিপাল স্যারের রুম কোনটা। ছাত্রটা দেখিয়ে দেওয়ার পরে শাহরিয়ার ওই রুমের সামনে যাওয়ার পরেই শুনতে পারলো প্রিন্সিপাল স্যার কারো সঙ্গে কথা বলছে। শাহরিয়ারের বুঝতে বাকি রইল না যে
এই রুমের মধ্যে প্রিন্সিপাল স্যার জড়িত আছে। এদিকে শাহরিয়ার স্যারের অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলো। স্যার সঙ্গে সঙ্গে মোবাইলটা কেটে দিল। প্রিন্সিপাল স্যার মোবাইলটা কেটে দেওয়ার পরে তখন শাহরিয়ারকে বলতে লাগলো, তুমি কে, এখানে কি চাই? তোমাকে আগে তো কখনো দেখি নাই। তখন প্রিন্সিপাল স্যার বলল তাকে সার্টিফিকেটগুলো দিতে। আর তখন শাহরিয়ার আর কোনো কথা না বলে সার্টিফিকেটগুলো দেওয়ার পরে অ্যাডমিশন নিয়ে নিল। আর কিছুক্ষণ পরেই স্বাক্ষর করে সে ক্লাসে চলে আসলো। সে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আর তখন স্যার তাকে ক্লাসে দেখে বলতে লাগলো, তোমার আসতে এত লেট কেন? আর তোমাকে তো আগে কখনো দেখিনি, তুমি কে? স্যার, আমি নোয়াখালী থেকে এসেছি কলেজে ভর্তি হওয়ার জন্য। আমাদের ওখানে ভালো কোনো কলেজ নেই। স্যার, আমি আজ নতুন ভর্তি হয়েছি। আমার বাড়ি নোয়াখালী। ওখানে কলেজের পড়ালেখা তেমন ভালো না, তাই কলেজে টিসি নিয়ে আসছি। স্যার তখন শাহরিয়ারকে ভেতরে আসতে বলল। শাহরিয়ার পেছনের বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের সব ছেলেমেয়েরা তার দিকে তাকিয়ে আছে। তারপর স্যার শাহরিয়ারের পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করলো। শাহরিয়ার তখন বলল তার আপন বলতে কেউ নেই, টিউশনি করিয়ে তার জীবন চালাতে হয়। তারপর স্যার আর কোনো কথা বলল না। শাহরিয়ার বসে গেল। আর বসে যাওয়ার পরে তখন তার পাশের ছেলেটা পরিচয় হলো। ছেলেটার নাম হলো রনি। এইভাবে 5 দিন পার হয়ে গেল। শাহরিয়ার কাউকে খুঁজে পেল না। তবে শাহরিয়ার দারোয়ান এবং প্রিন্সিপালের উপর নজর রেখেছে। আর এদিকে রাফি তার মোবাইলটা শাহরিয়ারের কাছে নিয়ে আসলো। আর এদিকে রাফির হয়ে শাহরিয়ার সাদিয়ার সঙ্গে কথা বলে। আর এদিকে শাহরিয়ার রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো কিভাবে খুনিদেরকে বের করবে। হঠাৎ করে রাফির ফোনটি বেজে উঠলো। আর এদিকে শাহরিয়ার কলটা রিসিভ করে বলতে লাগলো, হাই জানু, কেমন আছো? খাবার খেয়েছো? এখন কি করো? আমার জানটার কথা মনে পড়ছে। আমি ভালো আছি। খাবার খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। তুমি কি করো? খাবার খেয়েছো? খাবার খেয়ে রুমে এসে তোমার কথা ভাবছি। কবে যে তোমাকে আপন করে পাবো। শালা, তুমি যদি প্রেগনেন্ট না হতে তাহলে কত আগে আমার কাছে নিয়ে আসতাম। আমি তো চাই তোমার কাছে চলে যেতে, কিন্তু বাচ্চার জন্য যেতে পারছি না। কবে যে বাচ্চা ডেলিভারি হবে, কবে যে তোমাকে কাছে পাবো। আজ অনেক হয়েছে তোমার সাথে কথা বলি, কিন্তু আজ পর্যন্ত তুমি তোমার একটা ছবি পর্যন্ত দাওনি। তোমার একটা ছবি দাও না, তোমাকে একটু দেখি। দেখা কি আছে? যেদিন সামনাসামনি দেখা করতে যাব ওই দিন মন ভরে দেখো। আচ্ছা জানো, তোমার একটা ছবি দিবে। তোমার বুকের ওপর কোনো কাপড় থাকবে না। সাদিয়া তখন এদিকে শাহরিয়ারকে তার বুকের ছবি দিল, যেটা দেখার জন্য শাহরিয়ার মোটেও প্রস্তুত ছিল না। শাহরিয়ার ভাবতে লাগলো সে ভালোবেসে বিয়ে করলো, আর শেষ পর্যন্ত সাদিয়ার তার সঙ্গে এমনটা করতে পারলো। আর কিছুক্ষণ পরে সাদিয়া তখন শাহরিয়ারকে বলতে থাকে, দেখো দিছি, এই ছবিটা যেন কেউ না দেখে। আমি তোমাকে বিশ্বাস করি এবং অনেক ভালোবাসি, বলে দিছি। আচ্ছা জানো, বাচ্চা হওয়ার পর তুমি আমার কাছে কিভাবে আসবে যদি তোমার স্বামী আসতে না দেয়? আরে আমি তো আমাদের বাসায় থাকবো, ওদের বাড়িতে যাব না। আর আমাদের বাড়িতে থেকে পালিয়ে চলে আসবো তোমার কাছে। সবকিছু বুঝলাম, কিন্তু বাচ্চাটা কি করবে? তখন সাদিয়া যেটা বলল সেটা শুনে আমি কান্না করে করতে লাগলাম। সাদিয়া কথা বলল কিভাবে? সাদিয়া বলল, এটা কি গলা টিপে মেরে ফেলবো, না হয় বাসায় রেখে চলে আসবো। আমরা দুজনে অনেক দূরে চলে যাব, তখন কেউ আমাকে খুঁজে পাবে না। তা নয় ঠিক আছে, কিন্তু তুমি তো শাহরিয়ারকে ডিভোর্স দিতে হবে, তা না হলে আমাদের বিয়ে অবৈধ হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে ডিভোর্স দিয়ে তোমার কাছে আসবো। তাকে এমন একটা প্ল্যান করে সবার কাছে খারাপ বানাবো যাতে সবাই তাকে ঘৃণা করে। শাহরিয়ার সাদিয়ার কথা শুনে হাসল। শাহরিয়ারকে বাসা থেকে বের করে দিয়ে সাদিয়ার রাফিকে বিয়ে করবে। এদিকে শাহরিয়ার তার মোবাইলটা বের করে সাদিয়াকে কল দিল। সাদিয়াকে কল দেওয়ার পরে সাদিয়া কলটা রিসিভ করলো। আর এদিকে শাহরিয়ার বলতে লাগলো, এতক্ষণ কার সাথে কথা বলছো? তোমার মোবাইল অনেকক্ষণ বিজি দেখলাম। আসলে আম্মু আর রাইসের সাথে কথা বলছি, তাদের খোঁজ খবর নিচ্ছি। আমার খোঁজ খবর নিচ্ছে আমি কেমন আছি, আমার শরীরে কি অবস্থা, এসব আর কি। সাদিয়ার কথা শুনে অনেকটা রাগ উঠছে। আমি কাকে বিয়ে করলাম? এখন মিথ্যে বলা শুরু করে দিয়েছে সাদিয়া। মনে মনে বললাম, এবার আমি সাদিয়াকে বললাম, ঠিক আছে ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, সামনে আমাদের ঘর উজ্জ্বল করার জন্য সন্তান আসছে। সাদিয়া ঠিক আছে বলে কলটা কেটে দিল। শাহরিয়ারকে কোনো কিছু বলতে না দিয়ে শাহরিয়ারের সাদিয়ার প্রতি ঘৃণা জমে গেছে। সাদিয়ার প্রতি এখন আর আগের মতো ভালোবাসাটা নেই। শাহরিয়ার এখন একটা মিশনে আছে, আর এই মিশন শেষ করার পরেই সাদিয়ার ব্যবস্থাটা করবে। তার আগে তার সন্তান পৃথিবীতে আসুক। আর এইসব ভাবতে ভাবতে শাহরিয়ার যে কখন ঘুমিয়ে গেল বুঝতেই পারলো না।
সকালে শাহরিয়ার ঘুম থেকে উঠে সবাইকে নিয়ে কলেজে গেল। এই 5 দিনে একটাও খুন হয়নি। বিষয়টা শাহরিয়ারের কাছে অন্যরকম লাগছে। শাহরিয়ার ভেতরে ঢুকে দেখতে পারলো একটা মেয়ের লাশ পড়ে আছে, তার পাশে রনি দাঁড়িয়ে আছে। আর তখন রনিকে বলল, এটা আজ নতুন না, এই কলেজে প্রতিদিন একটা করে মেয়ের লাশ পাওয়া যায়। পুলিশ অনেক তদন্ত করছে, কিন্তু খুনিকে এখনো বের করতে পারে নাই। তবে এই 5 দিন কোনো মেয়ের লাশ পাওয়া যায়নি, কিন্তু হঠাৎ আজকে পাওয়া যায়। হঠাৎ একটা পুলিশের গাড়ি আসলো। তারপর ওই মেয়েকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যার সবাইকে ক্লাসে যেতে বলল। শাহরিয়ার আর রনি ক্লাসে চলে আসলো। 2টা ক্লাস করে শাহরিয়ার কলেজ থেকে বেরিয়ে আসলো। গেট দিয়ে বেরিয়ে আসতে দেখে দারোয়ান কার সাথে যেন কথা বলছে। শাহরিয়ার আর ওর দিকে না তাকিয়ে সবাইকে নিয়ে বাসায় ফিরে আসলো। বাসায় আসার পর সবাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে সবাইকে শাহরিয়ার ডাকলো। সবাই আসার পর শাহরিয়ার তাদের মধ্যে রহিমকে বলল, স্যার আপনার কথা মতো আমরা বাইরে খেয়াল করছি, কিন্তু কাউকে সন্দেহ করতে পারি নাই। তবে দেখলাম দারোয়ানের মোবাইলে কিছুক্ষণ পর পর ফোন। ঠিকই ধরেছ। আমার মনে হয় এই খুনের ভিতরে দারোয়ানের হাত আছে। আমরা সবাই তাকে প্রো করতে হবে। এই দারোয়ানকে ধরতে পারলে হয়তো খুনিদের খুঁজে বের করা যাবে। তোমরা সবাই রাতে রেডি থেকো। আজকে রাতে লুকিয়ে কলেজের গেট থেকে শুরু করে ভিতরে এবং চারপাশে সিসি ক্যামেরা লাগাতে হবে। আমি প্রধানকে ফোন করে বলে দিচ্ছি। তারপর তাদের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। তারা চলে যাওয়ার পর আমি প্রধানকে ফোন দিলাম। প্রধান ফোন ধরার পর আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর ওইদিকে কি খবর? কেউ কি সন্দেহ হয়েছে? আমি ভালো আছি স্যার। আজকে কলেজে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। পুলিশ এসে লাশটা নিয়ে গেছে। আর আমাদের সন্দেহ হয় কলেজের দারোয়ানকে, কারণ তার মোবাইলে একটু পর পর ফোন আসে, আর মোবাইলটাও দামি। কাউকে কি সন্দেহ হয়েছে? তাহলে আমার মনে হয় ওই দারোয়ানের এই খুনের সাথে জড়িত আছে। তোমরা ওকে ফলো করবে, ওকে ধরতে পারলে কিছু একটা বেরিয়ে আসবে। ঠিক বলছেন স্যার। তবে স্যার আমি বলি কি, কয়টা সিসি ক্যামেরা পাঠিয়ে দিলে ভালো হতো। আমরা রাতে লুকিয়ে কলেজের চারপাশে লাগিয়ে দিব। এমন ভাবে লাগাবো যাতে কেউ দেখতে না পায়। তাহলে মনে হয় খুনিদের ধরতে পারবো। ঠিক আছে, আমি একজনকে দিয়ে সিসি ক্যামেরা পাঠিয়ে দিচ্ছি, আর সাথে একজন ভালো টেকনিশিয়ানকেও দিচ্ছি। সে সবকিছু ফিটিং করে দিবে। শাহরিয়ার ঠিক আছে বলে ফোন কেটে দিল। হঠাৎ তার পাশের মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাদিয়া ফোন দিছে। শাহরিয়ার ফোনটা ধরার সাথে সাথে সাদিয়া বলতে লাগলো, ওই তুমি আজকে সকাল থেকে আমাকে ফোন দাওনি কেন? আমি সেই সকাল থেকে ফোন দিচ্ছি, কিন্তু তোমার ধরার কোনো খবর নেই। আসলে জানো, অফিসে অনেক কাজ, তাই ফোন ধরতে পারিনি। প্লিজ তুমি রাগ করো না। এখন বলো কি করো? দুপুরের খাবার খেয়েছো? শাহরিয়ার মনে মনে বলল, আর কিছুদিন অপেক্ষা করো সাদিয়া, শুধু তার সন্তান দুনিয়ায় আসুক, তারপর তোমাকে বাসা থেকে বের করে দিব। তখন দেখবে আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। শাহরিয়ার মনে মনে বলল, আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছি। খাবার খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। তুমি এখন কি করো? খাবার খেয়েছো তুমি? মাত্র খাবার খেয়েছি। ভাবছি তোমাকে ফোন দেব, কিন্তু তার আগেই তুমি ফোন দিয়েছো। ও আচ্ছা জীবন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তুমি আমার সাথে আগে থেকে কম কথা বলো। তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই চিন্তা হয়। কোথায় জানো? আমি তো তোমার সাথে প্রতিদিন কথা বলি। আর তুমি তো জানো নিজেদের অফিস দেখাশোনা করি। অফিসে কাজ রেখে তো আর তোমার সাথে কথা বলতে পারি না। তোমাকে বুঝতে হবে। প্লিজ জীবন, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি না পেলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। সাদিয়ার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। এত ভালোবাসা! আরে সাদিয়া, তুমি তো জানো না এই ভালোবাসা বেশি সময় থাকবে না। আমি সাদিয়াকে বললাম, আচ্ছা সাদিয়া, তুমি আমাকে না দেখে কিভাবে ভালোবাসলে? তোমার শাহরিয়া কি তোমাকে ভালোবাসে না? আরে ও তো একটা হাদারাম, আমাকে ঠিকভাবে আদর করে না, সারাদিন কাজ নিয়ে পড়ে থাকে। আর আমি তোমাকে ভালোবাসি। তোমার কথা শুনে তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো। তোমার কথা শুনে আমি প্রেমে পড়ে গেছি। আমি আজ প্রথম দেখলাম কোনো মেয়ে আমার কথা শুনে এবং না দেখে প্রেমে পড়তে। কিন্তু আমি যদি কালো হই, তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে? যে ছেলের ভয়েস এত সুন্দর, দেখতে কখনো খারাপ হবে না। আমি তোমাকে ভালোবাসি। তোমার চেহারা কেনা, তুমি কালো হলেও তো মানুষ। সাদিয়া ঠিক আছে বলে ফোন কেটে দিল। সাদিয়া একটা ছেলেকে না দেখে ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসা বেশি দিন থাকবে না, শুধু চোখের জল পড়বে।
তাকে শাহরিয়ার এত কষ্ট দিবে এমন কাজ আর কখনো করবে না। তারপর বাসায় ফোন দিয়ে তার আম্মু আর রাইসার সঙ্গে কিছুক্ষণ কথা বলল। তাদের সাথে কথা বলে শাহরিয়ারের মোবাইল থেকে সাদিয়াকে ফোন দিল, কিন্তু সে ফোন ধরছে না। দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। তারা সবাই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। প্রধান সবকিছু পাঠিয়ে দিছে, সাথে একজন ইলেকট্রিশিয়ানকে পাঠিয়েছেন। 30 মিনিট পর কলেজের সামনে চলে আসলো। দারোয়ান দেখে আরেকজন, ওই দারোয়ান মনে হয় রাতে ডিউটি করে না। এই দারোয়ানটা বসে বসে ঘুমোচ্ছে। শাহরিয়ার দারোয়ানের মুখে একটা রুমাল ধরলো, যেটাই তারা অজ্ঞান করার ঔষধ মিশিয়ে আনছে। দারোয়ানকে চেয়ারে বসে দিয়ে তাদের কাজ শুরু করে দিল। প্রায় 1 ঘন্টা লেগে গেল কাজ শেষ করতে। তারপর সবাই বাসায় ফিরে আসেন। বাসায় এসে শাহরিয়ারের রুমে সবকিছু সেটিং করে। তারপর সবাই চলে গেছে। শাহরিয়ার বসে বসে দেখতে লাগলো। হঠাৎ কলেজের গেট দিয়ে দেখে একটা লোক ভেতরে ঢুকতেছে, কিন্তু চেহারা ভালো করে দেখা যাচ্ছে না, কারণ সে অন্ধকারে আছে। তারপর ভেতরে সিসি ক্যামেরায় দেখতে লাগলো। লোকটা একটু আলোতে আসার পর যাকে দেখলো তাকে দেখে পুরো অবাক হয়ে গেল। সে আর কেউ নয়, রনি। কিন্তু রনি এত রাতে কলেজের ভেতরে কি করে? তার মানে এই খুনের ভেতরে রনির হাত আছে। তাহলে এখন তাদের রনিকেও করতে হবে। প্রায় 20 মিনিট পর রনি বের হয়ে চলে গেল। চোখে অনেক ঘুম, তাই বসে না থেকে ঘুমিয়ে পড়ল। সকালে একজন সেনা সদস্য এসে ডেকে তুলল শাহরিয়ারকে। তারপর ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসলো। একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে কলেজে চলে গেল। কলেজের গেটে গিয়ে দেখে দারোয়ান মোবাইলে কথা বলছেন। শাহরিয়ার ওর দিকে না তাকিয়ে ভেতরে চলে গেল। হঠাৎ কে যেন পেছন থেকে শাহরিয়ারের ঘাড়ে হাত দিল। শাহরিয়ার ওর দিকে তাকিয়ে দেখে একটা ছেলে। তখন শাহরিয়ার ওই ছেলেটাকে বুঝলো। কি ব্যাপার, তুই আমার ঘাড়ে হাত দিয়েছিস কেন? কে তুই? তোর বাসা কোথায়? আমি কি এটা কলেজের সবাই চিনি, তুই মনে হয় নতুন এসেছিস তাই আমাকে চিনতে পারিস নাই। আমি এলাকার এমপি ছেলে, নাম আকাশ। সবাই আমাকে ভাই বলে ডাকে, তাই তুইও আমাকে ভাই বলে ডাকবি, তা না হলে কলেজ থেকে বের করে দেব। এটা বলার সাথে সাথে শাহরিয়ার আকাশের গালে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। কলেজের সবাই তার দিকে তাকিয়ে আছে। আকাশ শাহরিয়ারের হাতে থাপ্পড় খেয়ে ছিটকে গেল। তখন সে শাহরিয়ারকে মারতে আসলে ইচ্ছে মতো তাকে মারতে থাকে। তখন সে শাহরিয়ারের কাছ থেকে ছুটে বাইরে চলে গেল। আর যাওয়ার সময় বলে গেছে শাহরিয়ার যেন কলেজে থাকে। কিছুক্ষণ পর রনি শাহরিয়ারের কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর শাহরিয়ার রনিকে সব খুলে বলে, কিন্তু রনির দিকে তাকিয়ে দেখে চোখ দুটো লাল হয়ে আছে। রনি শাহরিয়ারকে বলল, তোর কাজটা ঠিক হয়নি, কারণ আকাশ এমপির লোক। কারণ এমপির কথায় এই কলেজ চলে, কোনো ছাত্রছাত্রী কিছু বলতে পারে না। আল্লাহ জানে আকাশ তোর আজকে কি করে। তুই বাসায় চলে যা, আকাশ লোক নিয়ে এসে মারবে। আমি দেখি ওই এমপির ছেলে আমার কি করতে পারে। ক্ষমতা দেখি মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে যাবে, এটা আমি দাঁড়িয়ে দেখবো? তার আগে বল, তোর চুল লাল হয়ে আছে কেন? আসলে আজকে সকালে চোখে কি যেন পড়েছে, তাই লাল হয়ে আছে। ওসব কথা থাক, তোর ভালোর জন্য বলছি, তুই চলে যা। শাহরিয়ার রনিকে আর কোনো কথা বলতে না দিয়ে ক্লাসে নিয়ে আসলো। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। স্যারের সাথে প্রিন্সিপাল স্যার ঢুকলো। শাহরিয়ারের সামনে এসে ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোর সাহস কি করে হয়? তুই এমপির ছেলে গায়ে হাত তুলেছিস? তুই এখনই কলেজ থেকে বেরিয়ে যা, তা না হলে তোকে ওই এমপি মেরে ফেলবে। স্যার, আমরা কি অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? এভাবে তারা ক্ষমতা দেখিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার করবে, তাকে আমরা চেয়েছে দেখবো? এই কলেজে আসার পর শুনি কারা জানি একটা একটা করে মেয়েকে মেরে কলেজের ভিতরে ফেলে যায়, কিন্তু পুলিশ তাদের ধরতে পারছে না। এভাবে যদি চলে তাহলে তো নিজের বোনকে বাহিরে একা একা ছাড়া যাবে না। আপনার মেয়েকে যদি এভাবে মেরে ফেলে, আপনি কি বসে থাকবেন? তোকে এত কথা বলতে বলেছি? তোকে বলেছি কলেজ থেকে বেরিয়ে যেতে, তা না হলে এমপির লোক তোকে মেরে ফেলবে। জান নিয়ে বাঁচতে চাইলে এক্ষুনি চলে যা। হঠাৎ একটা পুলিশ এসে ক্লাসে ঢুকে শাহরিয়ারের কলার ধরে বাইরে নিয়ে যায়। বাইরে এসে দেখে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। শাহরিয়ারকে সোজা গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। গেট দিয়ে গাড়ি বের হওয়ার পর সেনা সদস্য এগিয়ে আসতে চাইলে শাহরিয়ার হাতের ইশারায় বলল প্রধানকে ফোন দিয়ে বলতে। হঠাৎ গাড়ির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। ওসি দৌড়ে এসে শাহরিয়ারের হাতের তালা খুলে দেয় এবং শাহরিয়ারকে বলল,
তুই কে সেটা জানি না, তোকে অ্যারেস্ট করার পর উপর থেকে কল আসলো, তাই তোকে ছেড়ে দিলাম। আর যদি বাঁচতে চাস তাহলে এই এলাকা থেকে চলে যা। শাহরিয়ার ওসির কথা শুনে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। সব পুলিশ শাহরিয়ারের দিকে এগিয়ে আসতে শাহরিয়ার ওসির পিস্তল নিয়ে ওর মাথায় ধরে। ওসি সবাইকে হাতের ইশারায় সামনে আসতে মানা করছে। শাহরিয়ার ওসিকে একটু সাইডে নিয়ে পকেট থেকে শাহরিয়ারের কার্ডটা বের করে দেখালো। ওসির সাথে সাথে শাহরিয়ারের পায়ে পড়ে গেল। তখন ওসি বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনি একজন আর্মি অফিসার, জানলে কখনো আপনাকে ধরতে আসতাম না। প্লিজ স্যার, আমাকে আপনি মাফ করে দেন। আমি তোকে মাফ করে দিয়েছি। আর একটা কথা, আমি যে আর্মি অফিসার এটা যেন কেউ জানতে না পারে। যদি কেউ জানে তাহলে ওই দিন তোর শেষ দিন। আর তোর সাথে পুলিশগুলো যেন জানতে না পারে। তোর মোবাইল নাম্বার দে। তারপর ওসির নাম্বার নিয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলো। আসার সময় পুলিশ শাহরিয়ারকে ধরতে আসলে ওসি হাতের ইশারায় বলে শাহরিয়ারকে ছেড়ে দিতে। বাসায় আসার পর দুপুরের খাবার খেয়ে একটা প্ল্যান করে, প্রিন্সিপাল স্যার, দারোয়ান এবং রনিকে ধরবো, কারণ শাহরিয়ার জানে এইসব খুনের সাথে এরা সবাই জড়িত আছেন। আগে সর্বপ্রথম প্রিন্সিপাল স্যারকে ধরবে, এরপর দারোয়ানকে, লাস্টে রনিকে ধরতে হবে। শাহরিয়ারের মনে হয় এদের মেইন গুরু এমপি এবং তার ছেলে আকাশ। রাতে একজন একজন করে ধরবে। হঠাৎ শাহরিয়ারের পাশের মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখে সাদিয়া ফোন দিছে। তখন সাদিয়া বলল, কি ব্যাপার জীবন, তুমি আমাকে সকাল থেকে ফোন দাওনি কেন? আমি সেই সকাল থেকে তোমার ফোনের আশায় বসে আছি। তুমি গতকাল বলেছো অফিসে অনেক কাজ, তাই তোমাকে ফোন দিই নাই। কিন্তু আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, তাই এখন ফোন দিলাম। সাদিয়া, অফিসে একটা বড় ডিল পেয়েছি, তাই কাজের চাপ বেড়ে গেছে। তুমি প্লিজ রাগ করো না। ডিলটার কাজ শেষ হলে আগের মতো ফ্রি থাকবো। ঠিক আছে, তা কি করো? খাবার খেয়েছো? বাসায় সবাই কেমন আছে? আমি মাত্র খাওয়া দাওয়া করে কেবিনে আসলাম, আর বাসার সবাই ভালো আছে। তা তুমি কি করো? খাবার খেয়েছো? আমি খাওয়া দাওয়া করে তোমাকে ফোন দিছি। আমার না কেমন জানি লাগছে, বাচ্চা হলে বুঝি শরীর খারাপ হয়। আমার পেটটা দিন দিন বাড়ছে। বাচ্চা হলে এরকম হয়, তবে নিজের খেয়াল রাখবে, তা না হলে বাচ্চা এবং তোমার সমস্যা হবে। তোমার কিছু হলে আমি বাঁচবো কাকে নিয়ে? এই কথাটা বলার কারণ, তাহলে সাদিয়া নিজের যত্ন নিবে, তাই বলল কথা। সাদিয়ার কিছু হলে শাহরিয়ারের দুঃখ নেই, শাহরিয়ারের সন্তানের যেন কিছু না হয়। ঠিক আছে, এখন থেকে আমি নিজে খেয়াল রাখবো। তুমি শুধু আমার পাশে থেকো। সন্তান দুনিয়া আসার পর আমি তোমার কাছে চলে আসবো। ঠিক আছে, নিজের যত্ন নিও। আমি সবসময় তোমার পাশে আছি। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিলাম। আজকে আমার একটু শান্তি লাগছে, কারণ সাদিয়া এখন থেকে নিজের খেয়াল রাখবে। কারণ তেমন গুরুত্ব দিত না, আগে তেমন গুরুত্ব দিত না। তো যাই হোক, শাহরিয়ার বাসায় রাইসার মোবাইলে ফোন দিল। রাইসা ফোন ধরার পর শাহরিয়ার বলল, কিরে, কেমন আছিস? আম্মু কেমন আছে? খাবার খেয়েছিস? আমরা ভালো আছি, খাবার খেয়ে মাত্র রুমে আসলাম। তুই কেমন আছিস ভাইয়া? কবে বাসায় আসবি? আমি ভালো আছি। খাবার খেয়ে রুমে এসে তোর কাছে ফোন দিলাম। আর ভাই আসতে আরো কিছুদিন সময় লাগবে। তোর ভাবি তোদের কাছে ফোন দিয়েছে। না ভাইয়া, ভাবি তেমন ফোন দেয় না। আমি ফোন দিলে বেশিরভাগ বিজি দেখায়, পরে আর তেমন ফোন দেই না। আমি জানি তোর সাথে কথা বলে। আমি মনে মনে বললাম, রাইসা তোর ভাবি আগের মতো নেই, ও অনেক পাল্টে গেছে। তাই রাইসাকে বললাম, তোর ভাবি আমার সাথে কথা বলে, তার নাকি শরীর খারাপ লাগছে। তাই বললাম ওষুধ ঠিক মতো খেতে। তা আম্মু কোথায়? তোর পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলছে ভাইয়া। গার্ড প্রতিদিন আমাকে কলেজে দিয়ে আসে এবং আসার সময় নিয়ে আসে। আজ কলেজে যায়নি, শরীরটা ভালো লাগছে না। আম্মুর খাবার খেয়ে রুমে শুয়ে আছে। এখন কি দিব? না থাক, পরে কথা বলবো। আম্মুর খেয়াল রাখিস, নিজের শরীরের যত্ন নিস। ভাইয়া যে কাজে আসছি সেটা শেষ হলে বাসায় চলে আসবো। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিল। দেখতে দেখতে রাত এখন 10টা বাজে। এই এলাকায় সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কারণ কয়েকদিন পর পর কলেজে মেয়ের লাশ মেলে, তাই সবাই ভয়ে বাসা থেকে বের হয় না। শাহরিয়ার এখন প্রিন্সিপাল স্যারের বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার বের হলে তাকে কিডন্যাপ করে একটা গোডাউনে নিয়ে যাবে, কারণ গোডাউন তারা আগে ঠিক করে রেখেছে। প্রায় 30 মিনিট পর দেখে প্রিন্সিপাল স্যার বাসা থেকে বের হলো, তবে তার সাথে একজনকে দেখে অবাক হয়ে গেল।
এখন শাহরিয়ার আরো শিওর হলো সে আর কেউ নয়, সে হচ্ছে রনি। প্রিন্সিপাল স্যারের বাসার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার আর রনি বাসা থেকে বেরিয়ে যে না গাড়িতে উঠতে যাবে, তখন শাহরিয়ার ওদের দুজনের নাকে রুমাল ধরলো। সাথে সাথে দুজন অজ্ঞান হয়ে গেল। তারপর শাহরিয়ার গাড়িতে দুজনকে উঠিয়ে গোডাউনে নিয়ে আসলো। গাড়ি থেকে দুজনকে কোলে করে নামিয়ে ভেতরে নিয়ে গেল। দুইটা চেয়ারে তাদের বেঁধে ফেললো। তারপর ওদের মুখে পানি মারলো। সাথে সাথে দুজনে চোখ খুললো। চোখ খুলে শাহরিয়ারকে এবং শাহরিয়ারের সাথে লোকগুলোকে দেখে প্রিন্সিপাল স্যার বলল, তুই আমাদের এখানে ধরে আনছিস কেন? কে তুই? আর তোর সাথে এরা কে? কি স্যার অবাক হচ্ছেন তাই না? আপনাদের এখানে কেন ধরে আনছি তাই তো ভাবছেন? কলেজে প্রতিদিন যে মেয়ের লাশ পাওয়া যায় এবং তাদের সাথে কে জড়িত আমাকে বলতে হবে। শাহরিয়ার, তুই এটা কি বলছিস? আমরা জানবো কি করে এই খুনের ভিতরে কারা জড়িত? তুই তো জানিস আমি তোর বন্ধু, একসাথে কলেজে পড়ি, আর প্রিন্সিপাল স্যার তো কিছুই জানে না। তোর সাহস তো কম নয়, আমাকে তুই করে বলছিস? তুই আমাকে চিনিস? আমি হচ্ছে বাংলাদেশ আর্মি অফিসার, আর সাথে যাদের দেখছিস তারা সবাই সেনা সদস্য। আমি তোর থেকে অনেক বড়। তোকে বলছি না আমাকে আপনি করে বলতি? কিন্তু তুই না বলেছিস গ্রাম থেকে এসেছিস, তোদের কলেজে পড়াশোনা ঠিক মতো হয় না? আপনার কাছে মিথ্যে বলেছি কিছুদিন আগে। আমাদের প্রধান আমাকে জানায় আপনার কলেজে নাকি প্রতিদিন একটা করে মেয়ের লাশ পাওয়া যায়। কেউ খুনিদের বের করতে পারছে না, তাই প্রধান আমাকে পাঠায় এখানে। আমি আপনার কলেজে ঢুকছি যাতে খুনিদের বের করতে পারি। কিন্তু এই খুনের সাথে আমাদের সম্পর্ক কি? আমরা তো কিছুই জানি না। তোকে আমি সন্দেহ করি নাই, কিন্তু একদিন রাত 1টার সময় তোকে কলেজের গেটে দেখি, এবং যেদিন এমপির ছেলে আকাশকে মারছি ওই দিন তোর চোখ লাল হয়েছিল। তারপর থেকে সন্দেহ করছি আর স্যারের রুমের পাশে কি প্রতিদিন কার সাথে কথা বলে, কি কথা বলে এগুলো শুনতাম। এরপর থেকে স্যারকে সন্দেহ হয়, আর আমরা কলেজের চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তার মানে তুমি একজন আর্মি অফিসার হয়ে কলেজের ছদ্মবেশে ঢুকেছো? আর বিশ্বাস, আমরা এসবের কিছুই জানি না। শরীরের উপর কটা পড়লে সব সত্যটা বেরিয়ে আসবে। তাই বলছি, এই মেয়েগুলোকে কোথায় থেকে নিয়ে আসিস এবং তোদের নেতাকে কার কথায় এই মেয়েগুলোকে মারছিস? আপনি বিশ্বাস করুন, আমরা এইসবের কিছুই জানি না। কে বা কারা কলেজের মেয়ের লাশ এনে ফেলে যায়। বুঝেছি, তোরা সোজা কথা বলবি না, তাহলে এখন আঙ্গুল বাঁকা করতে হবে। এই আমার বক্সটা নিয়ে আয় তো। শাহরিয়ারের কথা শুনে সেনা সদস্য বক্সটা নিয়ে আসলো। তারপর শাহরিয়ার বক্স থেকে একটা প্যারাক এবং একটা হাতুড়ি বের করলো। তারপর রনির এক হাতের তালুতে হাতুড়ি দিয়ে প্যারেকটা ঢুকিয়ে দিল। রনি চিৎকার করে কান্না করতে লাগলো। স্যার রনির এটা দেখে গলা শুকিয়ে গেল। শাহরিয়ার সেনা সদস্যকে বলল ওদের মুখে কাপড় ঢুকিয়ে দিতে, যাতে তাদের কান্না বাহিরে না যায়। সেনা সদস্য তাই করলো। তারপর আরো একটা প্যারেক বের করে স্যারের হাতে মেরে দিল শাহরিয়ার। স্যারও চিৎকার করে কান্না শুরু করে দিছে। এখনো সময় আছে, তোদের দলনেতাকে কার কথায় তোরা এসব খুন করছিস? কিন্তু ওরা মাথা নাড়িয়ে বলছে তারা জানে না। শাহরিয়ার আবার দুইটা প্যারাক নিয়ে বাকি দু হাতে মেরে দিল, কিন্তু তারপরেও বলছে না। মেজাজ পুরো খারাপ করে দিল শাহরিয়ারের। গানটা বের করে তাদের কপালে ধরলো। এবার দেখি মাথা নাড়ালো, তাই ওদের মুখের কাপড় সরিয়ে দিল। এবার শাহরিয়ার বলল, বল, কে তোদের দলনেতা? কার কথায় সব খুন করছিস? আর মেয়েগুলোকে কোথায় থেকে নিয়ে আসছিস এবং তাদের কেন মারছিস? শাহরিয়ার তার সেনা সদস্যকে ভিডিও করতে বলল। তার মোবাইল বের করে ভিডিও করতে লাগলো। তখন প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, বিশ্বাস করো, আমি আর রনি একটা খুনও করি নাই। এসব খুন এমপি এবং তার ছেলে আকাশ মিলে করেছে, এবং সাথে এমপি লোক। তবে সাথে আমাদের কলেজের দারোয়ান থাকে। প্রতিদিন রাতে এমপি লোক একটা একটা করে মেয়ের লাশ নিয়ে আসে। তখন আমি আর রনি এবং দারোয়ান মিলে কলেজের মাঠে রেখে দিই। কিন্তু মেয়েগুলোকে কেন মেয়েগুলোকে মারছে সেটা বলতে পারবো না। আমরা শুধু টাকার জন্য এসব করেছি, আমাদের মোটা অঙ্কের টাকা দিত। আমরা অনেক গরিব, ঠিকভাবে কলেজে টাকা দিতে পারি না। তারপর প্রিন্সিপাল স্যার আমাকে এইসব কাজে জড়ায়। আমিও টাকার জন্য প্রিন্সিপাল স্যারের সাথে কাজ করতে থাকি। এখন আল্লাহ দিলে আমাদের পরিবার অনেক সুখে আছে। টাকার জন্য হারাম কাজে জড়িয়ে পড়লে এখন বলো এমপি এবং তার ছেলে কেন এসব মেয়েদের মারছে? এটার খবর কার কাছে পাবো? এটা একমাত্র দারোয়ান বলতে পারবে, কারণ এমপির ছেলে এবং তার লোকের সাথে দারোয়ান সবসময় কথা বলে।
কারণ কলেজে কে আসলো এবং কলেজের গেটের বাইরে থেকে কাউকে সন্দেহ হয় কিনা সব কিছু তাদের কাছে আছে, সব কিছু তাদের কাছে বলে। ঠিক আছে, তোদের কথা যদি সত্যি হয় তাহলে তোদের ছেড়ে দিব। যদি জানতে পারি তোরা দুইজন এই খুনের সাথে জড়িত তাহলে তোদের বাঁচিয়ে রাখবো না, কথাটা মনে রাখিস। তারপর ওদের হাত থেকে ব্যারাক তুলে ফেললো। একজন সেনা সদস্যকে বলল ডাক্তার নিয়ে আসতে আর সাথে খাবার নিয়ে আসতে রেস্টুরেন্ট থেকে। একজন সেনা সদস্য চলে গেছে ডাক্তার আর খাবার আনতে। কিছুক্ষণ পর সেনা সদস্য ডাক্তার নিয়ে আসলো। হাসপাতাল কাছে থাকার কারণে সময় বেশি লাগে নাই। ডাক্তার তাদের হাতে ব্যান্ডেজ করে দিল। একজন সেনা সদস্যকে বলল তাদের খাবার খাইয়ে দিতে। শাহরিয়ার ডাক্তারকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে আসলো আর সেনা সদস্যকে বলে আসলো গোডাউনে থাকতে। শাহরিয়ার বাসায় যাচ্ছেন। ডাক্তারকে বলল এটা যেন কেউ না জানে, যদি কেউ জানে তাহলে ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে না। ডাক্তার ভয়ে ভয়ে বলল সে কাউকে কিচ্ছু বলবে না। ডাক্তারকে হাসপাতালে দিয়ে বাসায় চলে আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে চলে আসলো। কালকে দারোয়ানকে ধরবে শাহরিয়ার বাসার ভেতরে ঢুকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসলো। শাহরিয়ারের মোবাইল পকেট থেকে বের করে দেখে কোনো ফোন আসে নাই। এবার বালিশের নিচ থেকে রাফের ফোনটা বের করে দেখে অনেকগুলো কল এসেছেন, সবগুলো সাদিয়া দিছে। আরে বউ হয়ে স্বামীর কাছে ফোন না দিয়ে বয়ফ্রেন্ডের কাছে ফোন দেয়। শাহরিয়ার সাদিয়াকে তার মোবাইল থেকে ফোন দিল, কিন্তু সে ধরলো না। তাই এবার রাফের মোবাইল থেকে দিল। সাদিয়া রাফের মোবাইল থেকে ফোন দেওয়ার সাথে সাথে ধরে ফেলল। তখন সাদিয়া বলল কি ব্যাপার, তোমাকে এতগুলো ফোন দিছি, তুমি ফোন ধরলে না কেন? তুমি জানো আমার না অনেক চিন্তা হয়েছে তোমার জন্য। তোমার কিছু হয়ে গেল না তো? কোথায় ছিলে তুমি? আসলে অফিসে প্রজেক্টের কাজ করছিলাম, যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত বেশি উপরে উঠতে পারবো, তাই মোবাইল সাইলেন্ট করে রেখেছি। এখন কি করো তুমি? খাবার খেয়েছো? তোমার শরীরে কি অবস্থা? তোমার চিন্তা খাওয়া দাওয়া করতে মন চাইছে না, কিন্তু আম্মু জোরাজুরিতেও হালকা কয়টা খাবার খেয়ে রুমে এসে শুয়ে তোমাকে ফোন দিতে লাগলাম। আমাকে নিয়ে এত চিন্তা করো না, নিজের শরীরের যত্ন নিও, কারণ তুমি এখন প্রেগনেন্ট। যদি শরীরের যত্ন না নাও তাহলে বাচ্চার সাথে তোমার সমস্যা হতে পারে। আমার কাজটা শেষ হলে তো তোমার সাথে সবসময় কথা বলবো। ঠিক আছে, এখন থেকে তোমাকে নিয়ে চিন্তা করব না, নিজের শরীরের যত্ন নিব। তো বলো, খাবার খেয়েছো? তখন কি করো? অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তোমাকে ফোন দিলাম। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোডাউনে চলে গেল। গোডাউনে গিয়ে দেখে প্রিন্সিপাল আর রনি চেয়ারে ঘুমিয়ে আছেন। সেনা সদস্য শাহরিয়ারকে দেখে সামনে এসে সেলুট দিয়ে সালাম করলো। শাহরিয়ার প্রিন্সিপাল ও রনিকে রেখে সেনা সদস্যকে নিয়ে বাইরে চলে আসেন। তাদের গোডাউনটা এমন জায়গায় কেউ ওদের খুঁজে পাবে না। তারপর সেনা সদস্যকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দারোয়ানের ডিউটি শেষ হয় রাত 8টা বাজে। শাহরিয়ার কলেজ গেট থেকে কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। দারোয়ান ডিউটি শেষ করে রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছে। যে দারোয়ান একটা নিরিবিলি জায়গায় চলে এসেছে, তখন শাহরিয়ার গিয়ে দারোয়ানের মুখে রুমাল ধরল। দারোয়ান সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। দারোয়ানকে গাড়িতে উঠিয়ে গোডাউনে নিয়ে আসলো। গোডাউনে এনে চেয়ারে বেঁধে ফেলল। দারোয়ানের মুখে পানি মেরে জ্ঞান ফিরিয়ে আনলো। দারোয়ান চোখ মেলে যখন শাহরিয়ারের সাথে সেনা সদস্য এবং স্যার রনিকে দেখে বলতো, তুই আমাকে এখানে ধরে এনেছিস কেন? আর প্রিন্সিপাল স্যার এবং রনিকে ধরে এনেছিস কেন? কি করেছি আমরা? এখনো বুঝতে পারিস নাই কেন ওদের এবং তোকে ধরে এনেছি? আমি সত্যিটা জেনে গেছি। এবার বল, এমপি এবং তার ছেলে এতগুলো মেয়েকে কেন মারছে, কি কারণে মারছে, আর মেয়েগুলোকে কোথায় থেকে নিয়ে আসছে? আমার জীবন থাকতে আমি কখনো বলবো না। তোকে বলে দিলে আমাকে এবং আমার পরিবারকে মেরে ফেলবে। তুই যদি আমাকে না বলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এখন তুই সত্যিটা না বললে সমস্যা নেই, আমরা তো মেইন খুনিকে পেয়ে গেছি। তোর কাছে শুধু জানতে চেয়েছি কেন মেয়েগুলোকে মারছে, এর থেকে বেশি কিছু না। কিন্তু দারোয়ান কিছুই বলছে না। তারপর প্রিন্সিপাল স্যার এবং রনিকে যে থেরাপি দিছে, দারোয়ানকেও সেই থেরাপি দিতে লাগলো, কিন্তু দারোয়ান কিছুই বলছে না। তখন শাহরিয়ার গানটা বের করে দারোয়ানের কপালে ধরল। তারপর দারোয়ান বলতে লাগলো,
আমাকে মারিস না, আমি বলতেছি এটা এমপি এবং তার ছেলে ধান্দা। তারা বড় লোক দেখিয়ে দেখে তাদের মেয়েদের কিডন্যাপ করে এবং তাদের কাছে টাকা দাবি করে। যারা টাকা দেয় তাদের মেয়েকে ছেড়ে দেয়, এবং যারা টাকা দেয় না, পুলিশের ভয় দেখায়, তাদের মেয়েকে মেরে ফেলে। তারপর সে মেয়েগুলোর লাশ আমাদের কাছে দেয়, আমরা রাতে কয়জায় মাঠে ফেলে রাখি, পরে পুলিশ এসে নিয়ে যায়। এই কাজে আমাদের টাকা দেয়। শাহরিয়ার দারোয়ানের কথা শুনে বুঝলো তাহলে এমপি এবং তার ছেলে মিলে বড় লোকদের ব্ল্যাকমেইল করে। এতক্ষণ দারোয়ানের সবকিছু ভিডিও করা হয়েছে। শাহরিয়ার সেনা সদস্যকে বলল, তোমরা থাকো, শাহরিয়ার বাসায় যাচ্ছেন। তারপর গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। আসার সময় রাতের খাবার খেয়ে এসেছে শাহরিয়ার। রুমে ঢুকে মোবাইল বের করে প্রধানকে ফোন দিল। প্রধান ফোন ধরার পর শাহরিয়ার বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর ওইদিকে কি খবর? কাউকে ধরতে পারছো? স্যার, আমরা যাদের সন্দেহ করছি তাদের ধরেছি এবং খুনিকে বের করে ফেলেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এই সব খুন করছে এমপি এবং তার ছেলে। তাহলে তাদের ধরো, তাদের ধরে সোজা সরকারের কাছে দিয়ে দিবে, সরকার তাদের বিচার করবে। তারপর বাকি কথা খুলে বললাম। ঠিক আছে স্যার, কালকে এমপি এবং তার ছেলেকে ধরবো। আপনি রাতের ভিতরে আরো কিছু সেনা সদস্য পাঠিয়ে দেন। স্যার ঠিক আছে বলে ফোন রেখে দিল। আর সাদিয়াকে ফোন দিল না, কারণ আজকে দুপুরে তাকে ফোন দিয়ে বলে দিচ্ছে 2-3 দিন কাজে বিজি থাকবে শাহরিয়ার, তাই তাকে কিছুদিন ফোন দিতে পারবে না। সাদিয়া ঠিক আছে বলল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাহরিয়ার মোবাইল হাতে নিয়ে দেখে প্রধান একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে বলল, 5 গাড়ি সেনা সদস্য পাঠিয়েছে। মেসেজটা প্রায় 4 ঘন্টা আগে করছে। শাহরিয়ার আজকে ডিউটির পোশাক পরে বের হয়েছে বাসা থেকে। বাইরে এসে দেখে মাত্র সেনা সদস্য এসে পৌঁছল। শাহরিয়ারকে দেখে সবাই গাড়ি থেকে নেমে সেলুট দিয়ে সালাম দিল। তারপর ওদের নিয়ে এমপির বাসায় চলে গেল। সেনা সদস্য বাড়ির চারপাশ ঘেরাও করে রেখেছে, যেন পালিয়ে যেতে না পারে। এমপির লোক তাকে বাসার ভেতরে ঢুকে খবর দিল বাড়িতে সেনাবাহিনী এসেছে। এমপি এবং তার ছেলে বাসা থেকে বেরিয়ে শাহরিয়ারের সামনে আসলো। শাহরিয়ারকে দেখে তার ছেলে অবাক হয়ে গেল। তখন শাহরিয়ার বুঝল, কি মিস্টার, অবাক হয়ে গেলেন? আমাকে এভাবে দেখবেন তা কখনো ভাবতে পারেননি। স্যার, আপনারা আমার বাসায় কেন? আর আপনি আমার ছেলের সঙ্গে এরকম ভাবে কথা বলছেন কেন? কি করেছে আমার ছেলে? তোর ছেলে? না না, সাথে তুইও আছিস, কারণ তুই আর তোর ছেলে খুন করেছিস। এটা আপনি কি বলছেন? আমরা কাকে খুন করছি? আর আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে এবং কার কার সাথে কথা বলছেন? আমি এই এলাকার একজন এমপি। তুই একজন খুনি এমপি। বড়লোক বাবার মেয়েদের কিডন্যাপ করে টাকা দাবি করিস। যারা দেয় তাদের মেয়েকে ছেড়ে দিস এবং যারা টাকা দেয় না, পুলিশের ভয় দেখায়, তাদের মেয়েকে মেরে ফেলিস। তারপর লোক দিয়ে তাদের লাশ কলেজের মাঠে ফেলে রাখিস। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। আমি আপনার নামে সরকারের কাছে আবেদন করব। এমপির কথা শুনে শাহরিয়ার মোবাইল বের করে দারোয়ান, প্রিন্সিপাল স্যার এবং রনির কথার ভিডিওগুলো দেখাল। তারপর এমপি বলল, এসব মিথ্যা কথা। এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এবং আমার ছেলে খুন করে নাই। আমি জানতাম তুই এমন কথা বলবি, তাই তো গতকাল রাতে দারোয়ানের মোবাইল হাতে নিয়ে দেখতে থাকি। তখন একটা ভিডিও এবং কয়েকটা ছবি আসে। ভিডিওর মধ্যে তুই এবং তোর ছেলে একটা মেয়েকে ছুরিতে আঘাত করছিস। এটা দারোয়ান ভিডিও করছে, আর ছবিগুলো হলো তুই এবং তোর ছেলে যতগুলো মেয়েকে খুন করেছিস তাদের সাথে ছবি। তখন শাহরিয়ার এমপিকে ছবি এবং ভিডিওগুলো দেখালো। এমপির কথা আর বের হয় না, কথা বন্ধ হয়ে গেছে। এমপি এবং তার ছেলেকে ধরে গাড়িতে তুলল। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আর ওইদিকে সেনা সদস্য, দারোয়ান, প্রিন্সিপাল স্যার এবং রনিকে নিয়ে ঢাকায় নিয়ে গেল। প্রায় 5 ঘন্টা পর শাহরিয়ার ঢাকায় এসে পৌঁছে গেল। শাহরিয়ার আদালতের সামনে চলে আসলো। গাড়ি থেকে নেমে দেখে অনেক মিডিয়া চলে এসেছে। শাহরিয়ারকে দেখে সব মিডিয়ার সামনে চলে আসলো। শাহরিয়ারকে নানান ধরনের প্রশ্ন করলো। শাহরিয়ার তাদের প্রশ্নের উত্তর দিয়ে ভেতরে চলে গেল। সরকারি লোক এসে এমপি এবং তার ছেলেকে ভেতরে নিয়ে গেল। শাহরিয়ারের কাজ দেখে প্রধান, মেজর, কর্নেল তারা অনেক খুশি হয়েছেন। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো।
কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। রাইসার সাথে কিছুক্ষণ কথা বলে ভেতরে চলে গেল শাহরিয়ার। শাহরিয়ার ভেতরে ঢুকে তার আম্মুর রুমে গেল। তার আম্মুর সাথে কথা বলে নিজের রুমে চলে আসলো। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে প্রধানের অফিসে যেতে লাগলো। কারণ প্রধান সকালে ফোন দিয়ে বলেছে আসতে। প্রধানের অফিসের সামনে গিয়ে দেখে অনেক বড় করে একটা স্টেজ করছে। সেখানে উপস্থিত আছে প্রধান, মেজর, কর্নেল আরো অনেকে। শাহরিয়ার অফিসারদের পাশে একটা সিটে গিয়ে বসল। তারপর প্রধান মাইকে যেটা বলল সেটা শুনে শাহরিয়ার তো অবাক হয়ে গেল। শাহরিয়ারের এই কাজের জন্য শাহরিয়ারকে অফিসার থেকে মেজর বানিয়ে দেওয়া হলো। তারপর শাহরিয়ারকে স্টেজে যেতে বলল। শাহরিয়ার স্টেজে যাওয়ার পর প্রধান শাহরিয়ারকে মেজরের ব্যাচ পরিয়ে দিল। তারপর মাইকে কিছু কথা বলল। শাহরিয়ারকে শপথ করানো হয়েছে। এখন শাহরিয়ার আর্মি অফিসার থেকে মেজর হয়ে গেছেন। তবে শাহরিয়ারকে কিছু ট্রেনিং দিতে হবে। তো যাই হোক, প্রধানের অফিস থেকে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিল। রাইসা এসে দরজা খুলে দিল। রাইসা শাহরিয়ারকে দেখে বলল, কি রে ভাইয়া, আজকে তোকে অন্যরকম লাগছে কেন? মানে তোর পোশাক কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, কারণটা কি জানতে পারি? বলবো, আগে বল আম্মু কোথায়? আম্মুকে ডেকে আন, তারপর আম্মুর সামনে বলবো। আম্মু পাকঘরে, তুই ভিতরে আয়, আমি আম্মুকে ডেকে আনছি। রাইসা চলে গেল আম্মুকে ডাকতে। শাহরিয়ার সিকিউরিটি গার্ডকে বলল গাড়ি থেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসতে। প্রধানের অফিস থেকে আসার সময় মিষ্টি কিনে এনেছে শাহরিয়ার। কিছুক্ষণ পর রাইসা শাহরিয়ারের আম্মুকে নিয়ে শাহরিয়ারের সামনে আসলো। সিকিউরিটি মিষ্টি এনে দিয়ে গেছেন। তখন শাহরিয়ারের আম্মু আর রাইসার মুখে মিষ্টি দিয়ে বলল, আম্মু, আমি আর্মি অফিসার থেকে এখন মেজর হয়েছি। সকালে প্রধান একটা অনুষ্ঠান করে আমাকে মেজরের ব্যাচ পরিয়ে দিল। এটা তো অনেক খুশির সংবাদ। যা শ্বশুরবাড়িতে গিয়ে খবরটা দিয়ে আয়, আর কিছুদিন থেকে আয়। সাদিয়া এখন অসুস্থ, তার পাশে থাকা তোর জরুরি। শাহরিয়ারের আম্মু ঠিক আছে বলে পাকঘরে চলে গেল। রাইসা তার রুমে চলে গেল। শাহরিয়ার দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসলো। শাহরিয়ার নিজের রুমে আসার পরে ভাবতে লাগলো সাদিয়ার কথা। সাদিয়া তার সঙ্গে এমনটা না করলেও পারত। সে তো তার জীবনটা দিয়ে ভালোবেসেছিল, কিন্তু সাদিয়া কেন তার সঙ্গে এমনটা করলো? শাহরিয়ার এইসব ভাবছে, আর হঠাৎ করেই চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। শাহরিয়ার এখন তাকে ঠিক আগের মতোই ভালোবাসে। যতই মুখ দিয়ে বলুক না কেন, সে তাকে ঘৃণা করে। আসলে এটা কখনো সম্ভব না। শাহরিয়ার রেডি হয়ে নিল, উদ্দেশ্য সাদিয়ার কাছে যাবে। রেডি হয়ে তাড়াতাড়ি করে সাদিয়ার কাছে চলে আসলো। আর কলিং বেল দেওয়ার পরেই সাদিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। সাদিয়ার আম্মু এসে দরজা খুলে দেওয়ার পরে তখন শাহরিয়ারকে দেখে বলতে লাগলো, বাবা, তুমি কেমন আছো? অনেক দিন পরে আসলে। তোমার কথা প্রায়ই জিজ্ঞাসা করি। তুমি নাকি কোনো একটা মিশনে আছো, আর টিভিতে তো তোমার ইন্টারভিউ দেখলাম। দোয়া করি অনেক বড় হও। জি মা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বড় হতে পারি। আচ্ছা সাদিয়া কোথায়? সাদিয়া কেমন আছে এখন? এখন মোটামুটি ভালো আছে। যাও, সাদিয়া তার রুমেই আছে, রুমে গিয়ে তার সঙ্গে কথা বলো। সাদিয়া তার রুমে বসেছিল আর মোবাইল টিপছিল। আর এদিকে শাহরিয়ার সাদিয়ার রুমে আসার পরে দেখতে পারলো সাদিয়া মোবাইলের মধ্যে মনোযোগ। এতদিন পরে শাহরিয়ার আসলো, আর অথচ তার কোনো খেয়ালই নেই। আর তখন শাহরিয়ার নিজে থেকেই সাদিয়াকে জিজ্ঞেস করতে লাগলো, কেমন আছো সাদিয়া? সাদিয়া কোনো কথাই বললো না। সাদিয়া তখনই শাহরিয়ারের সামনে রাফিকে কল দিল, কিন্তু মোবাইলটা বন্ধ বলছে। আর এদিকে শাহরিয়ার খুবই ভালো করে বুঝতে পারলো যে সে কাকে কল দিচ্ছে। আর এদিকে শাহরিয়ার চুপচাপ তার পাশে বসলো। আর বসার পরে তখন সাদিয়ার হাত জোর করে নিয়ে বলতে লাগলো, দেখো সাদিয়া, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি জানি যে তুমি কোনো একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছো, কিন্তু বিশেষ করে এসব কিন্তু ভালো না। তুমি এগুলো থেকে ফিরে আসো, আবারও আমাদের সুন্দর একটা সংসার হবে। আমি চাই না যে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। তোমার কিসের অভাব তুমি বলতে পারবে? তোমাকে আমি সবকিছু দিয়ে আগলে রেখেছি, কিন্তু শেষ পর্যন্ত তুমি এমনটা কেন করলে আমি সবকিছু জানি। আমি জানি না। আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। শুধু শুধু তোমার পিছনে পড়ে থাকলে লাভ নেই। আমি শুধু তোমার সন্তানের জন্য এখন পর্যন্ত তোমাকে ডিভোর্স দেইনি। না হলে তোমাকে কবে ডিভোর্স দিয়ে আমি আমার সেই মনসাকে বিয়ে করতাম। ঠিক আছে, তোমার যেহেতু এতই সমস্যা,
আমার সন্তানের কারণে তুমি সন্তানটা হয়ে যাওয়ার পর আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও, কোনো সমস্যা নেই। আমি থাকতে পারবো তোমাকে ছাড়া, কিন্তু একটা কথা মনে রাখবে, এই দিন শেষ হবে, রাত হবে, একদিন না একদিন তুমি ঠিকই তোমার ভুল বুঝতে পারবে। তখন হাজারো কান্না করলেও আমাকে আর খুঁজে পাবে না। শাহরিয়ার অন্য একটা রুমে চলে আসলো। একটা রুমে আসার পরে এভাবেই তার সময়টা পার করে দিল। আর ওখানে অন্য রুমে রাতে থাকার পরে পরদিন সকালবেলা সেখান থেকে চলে আসলো। আর এদিকে সাদিয়ার আম্মু বিষয়টা খুবই ভালো করে জানতে পেরে যায়। আর জানতে পারার পরে তখন সাদিয়ার আম্মু সাদিয়াকে বলতে লাগলো, সাদিয়া, আমার ঘৃণা হচ্ছে তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়েছি বলে তুই কিভাবে পারলি এই কাজটা করতে? আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই আমারই মেয়ে। তো আমার তো সন্দেহ হচ্ছে আমি কোন পাপ করেছিলাম যার জন্য তোর মতো মেয়ের জন্ম দিয়েছি। তুই মা হতে চেয়েছিস, ছেলেটা তোর জন্য কি করে নি? অনেক কিছুই করেছে, তোকে ভালোবাসা দিয়েছে, ভালোবেসে আগলে রেখেছে। তুই কষ্ট পাবি তার জন্য তোকে আমার কাছে রেখে গেছে, যেন আমি তোর খোঁজ খবর নিতে পারি। সে মুখ দিয়ে না বললেও আমি তার ভাষা বুঝি। সেটা তো তোর জন্য কম কিছু করলো না, তবু তুই তাকে এভাবে ঠকাতে পারলি? সাদিয়া তখন মাথা নিচু করেছিল। সাদিয়া মাথা নিচু করে থাকার ফলে তার মা তাকে আরো কয়েকটা থাপ্পড় দিয়ে দেয়। আর থাপ্পড় দেওয়ার পরেই তখনই সাদিয়ার বাবা চলে আসলো। সাদিয়ার বাবা আসার পরে সাদিয়ার গালে দুইটা থাপ্পড় দিয়ে তখন বলতে লাগলো, সাদিয়া, তোর ওই বাসায় জায়গা নেই, তোকে আমরা রাখতে পারবো না। তুই দেখ তুই কি করবি। আর বলেও শাহরিয়ার কাছে ফিরে যাবে কি না, কারণ সে তো তোকে ভালোবাসে, তুই তো আর তাকে ভালোবাসিস না। কোন অধিকারে শাহরিয়ারের কাছে আবার ফিরে যাবি? তোর কাছ থেকে আমি এটুকু আশা করতে পারিনি। সাদিয়া, তুই আমার সন্তান হয়ে এরকম কাজ কেন করলি? এরকম পরক্রিয়া করলি আবার তুই? সাদিয়ার বাবা মা সাদিয়াকে বাসা থেকে বের করে দেয়। আর সাদিয়া তখন কোনো কিছু না ভেবে রাফিকে কল দেয়, কিন্তু রাফির মোবাইলটা বন্ধ। আর এদিকে সাদিয়া সরাসরি চলে আসলো শাহরিয়ারের বাসায়। আর শাহরিয়ারের বাসায় আসার পরে কলিং বেল দেওয়ার পরে রাইসা এসে দরজা খুলে দিল। আর দরজা খুলে দেওয়ার পরে রাইসা তার ভাবিকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেল। তার ভাবিকে খুশিতে জড়িয়ে ধরলো। আর সাদিয়াও অনেক খুশি হয়ে গেল, কেমন জানি এখন ভালো লাগছে সবকিছু। এদিকে শাহরিয়ার তখন বাসায় এসে ঘুমোচ্ছিল। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে তার জন্য সবার সঙ্গে কথা বলে শাহরিয়ারের রুমে চলে আসলো। আর রুমে আসার পরে তখন দেখতে পারলো শাহরিয়ার ঘুমিয়ে আছে আর পাশে দুইটা ফোন। আর ফোনটা চেক করে দেখতে পারলো সে যার সঙ্গে কথা বলতো তারই নাম্বার। তার মানে সবকিছু শাহরিয়ারই করেছে। কিন্তু এখন সাদিয়ার মাথায় কোনো কিছুই ঢুকছে না। আর তখন শাহরিয়ার সাদিয়াকে বলতে লাগলো, তুমি কি মনে করেছো আমি ঘুমিয়ে গেছি আর তুমি ফোন চেক করবে আর সবকিছু জেনে ফেলবে? আমি তোমাকে বলে দিচ্ছি, সবকিছু তুমি যার সঙ্গে প্রেম করতে না, রাফিন ও আমার বন্ধু, আর রাফি ভালো বন্ধু দেখেই ওর ফোনটা আমার কাছে দিয়ে দেয়। আর আমি ওর কণ্ঠ নকল করে তোমার সঙ্গে কথা বলতাম। তুমি যেসব কাজ করেছো এসব রাফি যদি একবার দেখতে পারতো তাহলে কেমন লাগতো? আমি তো আমার নিজের ভালোবাসাটা কিভাবে মানুষের কাছে বিলিয়ে দিতে পারি না, তার জন্যই এমনটা করেছি। ঠিক আছে, সমস্যা নেই, তুমি ডিভোর্স পেয়ে যাবে। এখন তো সবকিছু জানতে পারলে। তুমি এখানে থাকো, বাচ্চা হওয়ার পরে তুমি বাচ্চাটা রেখে সরাসরি চলে যাও। আর আমি রাফির সঙ্গে কথা বলে দেখি, যদি রাফি তোমাকে বিয়ে করে আমার তাতে কোনো আপত্তি নেই। সাদিয়া মাথা নিচু করে শুনছিল। সাদিয়া এখন তার ভুল বুঝতে পেরেছে, সে কত বড় ভুল করেছে। সাদিয়া তখন শাহরিয়ারের পা ধরে ক্ষমা চাইতে শুরু করলো। আর ক্ষমা চাইতে চাইতে তখন বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন তোমাকে একটা ভুল বলেছিলাম। আমি একটা মেয়েকে তোমার পাশে সবসময় দেখতাম আর ভাবতাম যেটা হয়তো তোমার গার্লফ্রেন্ড। তুমি তার সঙ্গে এভাবে কথা বলতে, আমাকে একটা আন্নার নাম্বার থেকে এসব কিছু জানায়। আর আমি তার পাশে তোমার ছবি দেখতে পাই। আর এই কারণে আমি ভেবেছিলাম যে আমি যদি এসব করি তো তুমি কষ্ট পাবে এবং তুমি ভালোবাসার কষ্টটা বুঝতে পারবে। দেখো, একদম মিথ্যা কথা বলবে না। আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি। হ্যাঁ, কথা বলা লাগে আমার কাজের জন্য, আমার অনেক জনের সঙ্গেই কথা বলা লাগে, ছবি তোলা লাগে। তার জন্য তুমি যে কাউকে আমার গার্লফ্রেন্ড বা আমার ভালোবাসার মানুষ মনে করবে, এটা তো ঠিক না। আমাকে রাফির নাম্বার থেকে এই ছবিগুলো পাঠিয়েছিল আর এই কারণেই তার সঙ্গে পরিচয় হয়। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তার সঙ্গে কথা বলবো।
নারী কারণে আমি শুধুমাত্র অভিনয় করে গেছি। তারপর সাদিয়া সবকিছুই দেখালো শাহরিয়ারকে। শাহরিয়ার সবকিছু দেখার পরে অবাক হয়ে গেল, কারণ রাফি অনেকগুলো ছবি এডিটিং করে কিছু কিছু মেয়ের সঙ্গে এগুলো সরাসরি সাদিয়ার কাছে পাঠিয়েছিল। এমনকি একটা ছবির মধ্যে শাহরিয়ার একটা মেয়ের সঙ্গে শুয়ে আছে, এরকম একটা ছবিও সাদিয়ার কাছে দিয়েছে। আর পুরোনো মেসেজগুলো দেখে অবাক হয়ে গেল, তার মানে রাতে তার সংসার ভাঙার জন্য চেষ্টা করছিল। এবার শাহরিয়ারের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। শাহরিয়ার বুঝতে পারলো সাদিয়া কেন এমনটা করেছে। এতদিন সাদিয়ার সবকিছুই যে বিশ্বাস করে শাহরিয়ারকে কষ্ট দেওয়ার জন্য এরকমটা করেছে। শাহরিয়ার তখন সাদিয়াকে নিয়ে বের হয়ে যায় আর বাইকে করে সোজা রাফির বাসার সামনে চলে আসলো। রাফির বাসার সামনে আসার পরে রাফিকে নিচে নামতে বলল, আর রাফি নিচে নামার পরে তখন সাদিয়া রাফিকে একটা থাপ্পড় মারলো। আর সাদিয়া রাফিকে থাপ্পড় মারার পরে তখন বলতে লাগলো, আমি তোকে আমার নিজের বন্ধু মনে করেছিলাম, শেষে কিনা তুই আমার সঙ্গে এইটুকু করতে পারলি। তুই আমার ছবি ডেটিং করে সাদিয়ার কাছে পাঠিয়ে দিয়েছিস, আর আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করেছিস। তারপরে সাদিয়া আমাকে কষ্ট দেওয়ার জন্য তোর সঙ্গে প্রেমের অভিনয় করেছে এতদিন, আর এই কারণে আমি নিজেও যতটা কষ্ট পেয়েছি সাদিয়াও ঠিক ততটাই কষ্ট পেয়েছে। কেন এমনটা করতে গেলি? আসলে আমার খালাতো বোন তোকে অনেক বেশি ভালোবাসে। তুই আমার খালাতো বোনকে অপমান করেছিলি, ফিরিয়ে দিয়েছিলি, আর তার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এমনটা করেছিলাম। এর চেয়ে আর বেশি কিছু নয়। প্লিজ দোস্ত, আমাকে ক্ষমা করে দে। আমি আসলে বুঝতে পারিনি, আর এমনিতেও সাদিয়াকে আমি পছন্দ করতাম, পাওয়ার আকাঙ্ক্ষা করতাম। তোকে আমি আমার নিজের ভাইয়ের মতো মনে করেছিলাম, আর তুই আমার সঙ্গে এরকমটা করতে পারলি। আমার সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবে এটা ঠিক করিসনি। স্বামী স্ত্রীর মধ্যে তুই অনেক ভুল বোঝাবুঝি করেছিস। প্লিজ আর কারোর সঙ্গে এরকমটা করিস না। আর সাদিয়া, তুমি একজনের কথা শুনে তুমি তোমার হাজবেন্ডকে বিশ্বাস করবে না, এটা কি হয়? একজনের কথা তুমি কেন বিশ্বাস করবে? তোমার কি তার প্রতি কোনো বিশ্বাস বা আস্থা ছিল না? সবসময় তোমাকে হারানোর ভয় করতাম, কারণ এই কারণে আমি এরকমটা করে ফেলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে জিজ্ঞাসা করার দরকার ছিল, আমি আসলে বুঝতে পারিনি। প্লিজ, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে পারবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনোই এমনটা হবে না, আমার। তখন রাফি শাহরিয়ারের পায়ে পড়ে গেল, আর শাহরিয়ারের পায়ে পড়ে যাওয়ার পরে রাফি তার কাছে ক্ষমা চাইতে লাগলো, আর রাফি তার কাছে ক্ষমা চাইতে চাইতে কান্না করে দিল। শাহরিয়ার তখন রাফিকে উঠালো আর একটা থাপ্পড় দিয়ে তখন বলতে লাগলো, প্লিজ আর কখনো আমার সামনে আসিস না, আমাদের থেকে দূরে দূরে থাকবি। যতটা আমাদেরকে অপদস্থ করেছিস, আর কোনো মানুষের ক্ষতি করিস না, এভাবে ভালো থাক। শাহরিয়ার বাইকে করে সাদিয়াকে নিয়ে আবারও তার বাসায় চলে আসলো। বাসায় আসার পরে সে চুপচাপ শুয়ে পড়লো। রাত অলরেডি 12টা পার হয়ে গেছে, আর শাহরিয়ার চুপচাপ ঘুমিয়ে গেল। আর হঠাৎ করেই তার পা জড়িয়ে কান্নার শব্দে শাহরিয়ারের ঘুমটা ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখতে পারলো সাদিয়া তার পা জড়িয়ে কান্না করছে। আর তখন শাহরিয়ার উঠে গিয়ে সাদিয়ার কাছে যায়, আর সাদিয়ার কাছে যাওয়ার পরে তখন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে কান্না করছো কেন? অলরেডি রাত 3টা বেজে গেছে, তার মানে তুমি এতক্ষণ ধরে কান্না করছিলে। কি কারণে কান্না করছো তুমি? তোমার কিসের অভাব? আমার তো ভালোবাসার অভাব। তুমি কেন আমাকে আগের মতো মেনে নিচ্ছ না? এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, তাই না? তবু তুমি কেন আমাকে মেনে নিচ্ছ না? আমি যে কষ্ট পাচ্ছি, তুমি কি এগুলো দেখতে পাচ্ছ না? দেখো, কান্না করো না। বেশি কান্না করলে তাহলে পেটের বাচ্চার ক্ষতি হবে। আমি চাই না যে আমার সন্তানের কোনো ক্ষতি হোক। প্লিজ এসে ঘুমাও, ভালো লাগবে না, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। যদি মনের মধ্যে শান্তি না থাকে তাহলে কি আর ঘুম হবে? কখনো বলতে পারবে? এতদিন অনেক কষ্ট পেয়েছি, প্লিজ বিশ্বাস করো, আমাকে ক্ষমা করে দাও তো। তুমি মেনে নাও প্লিজ, আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। তুমি যদি আজকে আমাকে মেনে না নাও তাহলে আমি আমার নিজেকে শেষ করে ফেলবো। শাহরিয়ার চুপ করে আছে। শাহরিয়ার কোনো কথাই বলছে না। আর হঠাৎ করেই সাদিয়ার এরকম একটা কাজ করে ফেলবে যেটা শাহরিয়ারের কল্পনার বাইরে ছিল। সাদিয়া ফল কাটার ছুরি দিয়ে তার হাত কেটে ফেলল। হাত কেটে ফেলার পরে হাত থেকে অনেক বেশি রক্ত ঝরছে, আর ব্যান্ডেজ করে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে সাদিয়া মাথা নিচু করে কান্না করতে থাকে। আর তখন শাহরিয়ার আর কোনো কথা না বলে শক্ত করে তার বুকের মাঝে জড়িয়ে ধরলো। আর এদিকে বাচ্চাদের মতো সাদিয়া কান্না করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে সাদিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে শাহরিয়ার, আর তার বুকে নিয়ে শুয়ে পড়লো।
শুয়ে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আর এদিকে সাদিয়া এখনো কান্নাই করে যাচ্ছে। আর তখন শাহরিয়ার বলতে লাগলো, প্লিজ এবার কান্না থামাও, এবার একটু ঘুমাও। রাত 3টা বেজে গেছে, এভাবে কান্না করলে কিন্তু সত্যি আমাদের বাচ্চার ক্ষতি হবে। তুমি কি চাও আমাদের বাচ্চার ক্ষতি হোক? তখনই সাদিয়া শাহরিয়ার ঠোঁট জোড়া দখল করে নিল। আর এদিকে শাহরিয়ারও তাকে রেসপন্স করতে লাগলো। সবকিছু ভুলে আবারও এক হয়ে গেল তারা দুজন। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।